দেখতে দেখতে তালিকা প্রায় শেষের দিকে চলে এলো। 180, 190। ক্লান্তি আর হতাশা যখন পুরো ঘরে বাতাসকে ভারী করে তুলেছে, ঠিক তখনই অলৌকিক কিছুর মতোই ঘটল ঘটনাটি। একেবারে শেষ প্রান্তে ঠিক 200 নম্বরের প্রোফাইলটিতে এসে যেন সবার হাত থমকে গেল। মনিটরে আলোয় ঝলমল করে উঠল এক জোড়া চোখ, ঠিক যেমনটা তারা খুঁজছিলেন। একদম নিখুঁত নীলচে সবুজ চোখ, যেন সমুদ্রের বুকে এসে মিশেছে আকাশের নীল। ছবির নিচে স্পষ্ট অক্ষরে নাম লেখা, নীলাক্ষী, আর তার ঠিক নিচে জ্বলজ্বল করছে তার বয়স 18। এতক্ষণে সব ক্লান্তি নিমিষেই উধাও হয়ে গেল ঘরের ভেতর। মাত্র 18 বছরে এক তরুণী, কিন্তু 16 বছরে বললেও ভুল হবে না। নীলাক্ষীর সেই শান্ত স্থির দৃষ্টির দিকে তাকিয়ে তদন্তকারীরা বুঝতে পারলেন, তারা অবশেষে গন্তব্যের মূল দরজায় এসে দাঁড়িয়েছেন। নীলাক্ষী মাত্র 2 মাস আগে বাংলাদেশ থেকে এসেছে তার বাবার সাথে। দীর্ঘ একটা সময় নীলাক্ষীর বাবা ইতালিতেই কাটিয়েছিল। তবে একেবারে আশাটা অন্যরকম, একেবারে এসেছে। এদিকে আরামদান্দ সব তথ্য হাতে পাওয়া মাত্রই পুরো দলবল নিয়ে মাঠে নেমে পড়ল তার একমাত্র লক্ষ্য, যেভাবে হোক নীলাক্ষীকে খুঁজে বের করা। চারিদিকে যখন টানটান উত্তেজনা, ঠিক তখনই আচমকা একটা ভিডিও ফুটেজ এসে পৌঁছালো আরমান্দোর হাতে। তথ্য পাওয়ার পর এই ফুটেজটি সরাসরি পাঠানো হয়েছে সেই রহস্যময় জাহাজ ভ্যালেন্টিনাটির ক্রুজ থেকে। ফুটেজটি প্লে করতেই আরমান্দোর চোখ চড়কগাছ হয়ে গেল। দৃশ্যটি সেই সময়ের, যখন আর্দিয়ানোর জাহাজ থেকে উদ্ধার করার জন্য বেশ কয়েকটি ছোট শিপ পাঠানো হয়েছিল। চারপাশে সেই তুমুল হট্টগোলের মাঝে উদ্ধারকারী জাহাজগুলোরই একটিতে অত্যন্ত চতুরতার সাথে উঠে পড়েছিল নীলাক্ষী। অথচ আদ্রিয়ানো কিংবা আরমান্দোর কেউ বা দলের একজন লোকও সেই মুহূর্তে বিষয়টি টের পায়নি। সবার চোখ ফাঁকি দিয়ে মেয়েটি কি নিখুঁতভাবেই না নিজের কাজ গুছিয়ে নিয়েছে। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে ভালোনিন্তা ডিপ ফোর্স জাহাজ থেকে নেমে মেয়েটি একছুটি গিয়ে আলাদা একটি শিপের ভেতর আত্মগোপন করল। ওদের সাথে পুরোটা সমুদ্র পথ পাড়ি দিয়ে নীলাক্ষী চলে এলো। অথচ ওরা বেকারের মতো কত জায়গায় না খুঁজে বেড়াচ্ছে মেয়েটিকে। ভিডিও ফুটেজটি ল্যাপটপে নিয়ে আরমান্দো আর এক মুহূর্ত সময় নষ্ট করল না। তীব্র গতিতে ছুটল আর্দিয়ানোর ল্যাব বা আস্তানার দিকে। তথ্য পাওয়ার সাথে সাথে অ্যাকশন শুরু হয়ে গেল। সিসিলিয়র সেই উপকূলীয় অঞ্চলে আশেপাশে প্রায় শখানেক সশস্ত্র সৈনিক পাঠিয়ে দেওয়া হলো আরমান্দোর কড়া নির্দেশ, যেখান থেকে পারো, যেভাবে পারো মেয়েটিকে অক্ষত অবস্থায় ধরে নিয়ে এসো। মুহূর্তের মধ্যে অপারেশন থাকা প্রতিটি সৈনিকের মোবাইল ফোনে চলে গেল নীলাক্ষীর ছবি, তার নীলচে সবুজ চোখের বিবরণ এবং সম্পূর্ণ বায়োডাটা। শুরু হলো খোঁজাখুঁজি। অন্যদিকে অ্যান্ডারগোটা আননাউন গ্রেট অ্যান্ডারগোটা গোতা মাফিয়া সাম্রাজ্যের ভেতরের দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। সাবেক মাফিয়া কিং মাতিও সিনিয়র বিশাল আলিশান ড্রয়িং রুমে থমথমে পরিবেশ। সোফায় মুখোমুখি বসে আছে নিকো এবং লুকা, আর তাদের সামনে হুইল চেয়ারে কিংবা অসুস্থ ভঙ্গুর অবস্থায় বসে আছেন খোদমতি ও মিসিনা। বয়সে ভার এবং অসুস্থতা তাকে শারীরিকভাবে দুর্বল করলেও তার চোখের সেই চেনা মাফিয়ার চাহনি এখনো মরে যায়নি। মাতিও মিসিনা কাঁপাকাঁপি কিন্তু অত্যন্ত গম্ভীর গলায় নিকোর দিকে তাকিয়ে বললেন, এত সাহস কী করে হয় তোমার নিকো? কী করে তুমি আদ্রিয়ানোর ডিলের ব্যাপারে পুলিশকে ইনফর্ম করে দিলে? তুমি কি জানো আদ্রিয়ানো কী করতে পারে? ওর ক্ষমতার গভীরতা সম্পর্কে তোমার কোনো ধারণা আছে? বাবার কথা শুনে নিকো সোফা ছেড়ে দাঁড়িয়ে চিৎকার করে উঠল, আপনার জন্যই এটি হয়েছে বাবা, সব আপনার দোষ।
আপনি কেন আপনার নিজের বৌদ্ধ জন্মজাত সন্তানকে মাফিয়া সাম্রাজ্যের পরবর্তী উত্তরাধিকারী বানালেন না? কেন ওই আদ্রিয়ানোকে এই সিংহাসনে বসালেন? মাতিও মিসেনা একটা দীর্ঘশ্বাস ফেলে তিল তিল করে জমানো ক্ষোভ নিয়ে বললেন, যদি তোমাদের সে যোগ্যতা থাকতো তবে আদ্রিয়ানো আজ এই জায়গায় বসতো না। আদ্রিয়ানো আমার দেওয়া কোনো পদবিতে মাফিয়া কিং হয়নি। সে নিজের যোগ্যতায় নিজেকে প্রমাণ করে এই মুকুট কেড়ে নিয়েছেন। আমাদের দলের প্রতিটি উচ্চপদস্থ সদস্য ওকে মাফিয়া কিং হিসাবে চেয়েছে, তোমাদের মতো অযোগ্যদের নয়। ভুলে যেও না অতীতে তোমরা কী কী ভুল করেছিলে। তোমাদের সেই সব নোংরা ভুলের জন্যই আজ তোমাদের এই করুণ অবস্থা। আর আশ্চর্যের বিষয় হলো, সেই একই ভুল তোমরা এখনো জারি রেখেছ। কোনো দুঃসাহসে তোমরা আদ্রিয়ানোর গায়ে হাত বাড়ালে। নিকো আর লুকা চুপ করে রইল, কিন্তু তাদের চোয়াল শক্ত হয়ে উঠল। মাতিয়াও মিসেনা বলতে থাকলেন, আদ্রিয়ানো কতটা ভয়ঙ্কর তা তোমার এখনো জানা না। ও এখন আমার কথাও শুনবে না। যখন ও জানতে পারবে ওর পিঠে তোমারই ছুরি মেরেছ, তখন ও তোমাদের হাত দুটো এমনভাবে গুঁড়িয়ে দেবে যে আমি নিজেও চাইলেও তা আটকাতে পারবো না। যদি বাঁচতে চাও তবে এখনই আদ্রিয়ানোর কাছে গিয়ে হাঁটু গেড়ে ক্ষমা চাও। তা না হলে তোমাদের বাঁচানোর কোনো উপায় নেই এই পৃথিবীতে। লুকা এতক্ষণ চুপচাপ শুনছিল। এবার সে কুটিল হেসে বলল, তুমি ওরও বাবা, তুমি বললে ও শুনবে না? মার্তিনো মিসেনা লুকার দিকে করুণার দৃষ্টিতে তাকিয়ে বললেন, আমার কথাও শুনবে লুকা, তবে তা যদি ব্যবসায়িক বা লিগ্যাল কোনো বিষয় হয়। কিন্তু কোনো পারিবারিক অন্যায়ের পক্ষে বা তোমাদের এই নোংরা ষড়যন্ত্রের পক্ষে আমি কথা বললে সে কথাও কোনোদিনও শুনবে না। আর সত্যি বলতে ওর উপরে এখন আর কোনো জোর খাটানোর অধিকার আমার নেই। তিনি একটু থেমে দুই ছেলের দিকে তাকিয়ে শেষ আঘাতটি করলেন, ভুলে যেও না তোমাদের এই বিলাসিতা, তোমাদের এই বিশাল সাম্রাজ্য আর উচ্চাকাঙ্ক্ষা পূরণের সমস্ত রাজকীয় আয়োজন কিন্তু ওই আদ্রিয়ানোর উপার্জনের টাকা থেকেই আসে। আদ্রিয়ানো আছে বলে আজ বাইরে তোমরা মাথা উঁচু করে সম্মান পাও। মাফিয়া কিং না হতে পারো, কিন্তু মাফিয়া কিংয়ের ভাই হিসেবে যে রাজকীয় খাতির পাও সেটা ওরই দয়া। ছেলেদের সাথে কথা বলতে বলতে মাতিও মিসেনার মনটা আচমকা 4 বছর আগের এক অতীতে ডানা মেলল। তখন সময়টি ছিল অন্যরকম। 4 বছর আগে মাতিও নিজেই ছিলেন সক্রিয় মাফিয়া কিং। তবে সেই সময় থেকে তার শরীরটা মারাত্মক অসুস্থ হতে শুরু করে, আর সেই সুযোগে চতুর্দিক থেকে শক্ত পক্ষ ধোয়া আসছিল তাদের সাম্রাজ্য গ্রাস করার জন্য। তার ওপর ঘরের শত্রু তো ছিলই। লুকা এবং নিকো একটা পর একটা অবাধ বিশৃঙ্খল কার্যকর্ম করে বেড়াচ্ছিল, যা মাতিরও এত বছরে তৈরি করা সম্মানকে বারবার মাটির সাথে মিশিয়ে দিচ্ছিল। মাফিয়ার ভেতরে কাউন্সিলও তাদের ওপর বিরক্ত হয়ে উঠেছিল। অথচ আদ্রিয়ানো ও তো কখনো মাফিয়া কিং হতে চায়নি। এসব অন্ধকার জগৎ, মারামারি, অবৈধ ব্যবসাও কোনোদিন পছন্দই করতো না। ও সবসময় এসব থেকে মাইলের পর মাইল দূরে থাকতো, আড়ালে নিজের মতো জীবন কাটাতো। মাতিও নিজে মনে মনে চাইলেও কখনো আদ্রিয়ানোকে এই অপরাধ জগতের সাথে জড়াতে পারেননি। ও ছিল এক মুক্ত পাখি, কিন্তু নিয়তি হয়তো অন্য কিছু লিখে রেখেছিল। হঠাৎ একদিন আদ্রিয়ানোর কাছে একটা জরুরি খবর গেল। খবরটা পাওয়ার মাত্রই আড়ালে সেই শান্ত ছেলেটার ভেতরে ঘুমন্ত সিংহটা জেগে উঠল। খবর এসেছিল ইতালির কুখ্যাত অপরাধী চক্র
কোসা নস্টা এর সদস্যরা তার বাবা মাতিও সিনেমার মেসিনার ওপর অতর্কিত হামলা চালিয়েছে এবং তাকে লক্ষ্য করে গুলি করেছে। ইতালির অপরাধ জগতে অ্যান্ড্রাগোটা এবং কোসা নস্ট্রা এই দুই মাফিয়া গোষ্ঠী সবসময় একে অপরের চরম শত্রুপক্ষ ছিল। বাবার শরীরে শত্রু বুলেটের আঘাতের খবর পাওয়া মাত্রই আদ্রিয়ানোর চোখের মনি বদলে গেল। যে ছেলেটি কোনোদিন অস্ত্র ছুঁয়ে দেখেনি, নিজের বাবার রক্তের শোধ নিতে আর নিজের পরিবারকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে, সে এক রাতেই অন্ধকার সাম্রাজ্যের নিয়ন্ত্রণ নিজেই হাতে তুলে নিল। অতীতের সেই স্মৃতি থেকে বর্তমানে ফিরে এসে মাতিও মিসানা এক দীর্ঘশ্বাস ফেললেন। তিনি মনে মনে জানেন, যে ছেলে নিজের বাবাকে বাঁচানোর জন্য নরকের দরজা খুলে ভেতরে ঢুকতে পারে, সে আদ্রিয়ানো আজ নিজের শত্রুদের কি নির্মম পরিণত দেবে তা ভাবলেও গা শিউরে ওঠে। পেন্ট হাউসের বিশাল ছাদ থেকে মেঝে পর্যন্ত বিস্তৃত কাঁচের দেওয়ালে ও পাশে তখন ইতালির গোধূলি আকাশ। কাছের ওপারে ডানা মেলছে বিষণ্ণ আলো, আর এপারে ড্রয়িং রুমে আবছা অন্ধকারে দাঁড়িয়ে আছে আদ্রিয়ানো। তার এক হাতে আলতো করে ধরা এক গ্লাস কোমল হলুদ পানীয়। গ্লাসে বরফ কুচির মৃদু ঠকঠক শব্দের সাথে তাল মিলিয়ে সে চুমুক দিচ্ছিল। ঠিক তখনই নীরবতা ভেঙে বাইরের দরজার কলিং বেলটি বেজে উঠল। আদ্রিয়ানো চোখ না সরিয়ে পকেট থেকে রিমোট বের করে বোতাম টিপল। স্ক্রাইভারি দরজাটি নিঃশব্দে খুলে যেতেই ভেতরে প্রবেশ করলো আর্মান্দো। তার এক হাতে শক্ত করে ধরা মোবাইল ফোন, অন্য হাত পকেটে। আদ্রিয়ানো কোনো কথা বলল না, শুধু গ্লাসে শেষ চুমুক দিয়ে তার দিকে ঘুরল। আর্মান্দো একটু গলা পরিষ্কার করে আদ্রিয়ানোর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলো এবং কোনো ভূমিকা ছাড়াই হাতের মোবাইল ফোনটি বাড়িয়ে দিল। মোবাইলের স্ক্রিনে তখন একটা ভিডিও ক্লিপ থমকে আসে। আদ্রিয়ানো ভ্রু কুঁচকে আর্মান্দোর দিকে তাকালো, যেন জিজ্ঞেস করছে, কি ওটা? সে আলতো করে আর্মান্দোর হাত থেকে ফোনটি নিজের মুঠোয় নিল। ভিডিওটি প্লে হতেই তার শান্ত চাহনি স্থির হয়ে গেল। আদ্রিয়ানো একবার দেখল, দুবার দেখল, পরপর কয়েকবার একই দৃশ্য রিওয়াইন্ড করে দেখল। জাহাজের সেই বিশৃঙ্খলার মাঝে উদ্ধারকারী বেটের পেছনের অংশে লুকিয়ে পড়া সেই ছিপছিপে তরুণী, যার চোখ দুটো সাগরের নীলচে সবুজ রং চুরি করে নিয়েছে। হঠাৎ করে পেন্ট হাউসের ভেতরে সেই শ্মশান নীরবতা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ঘরের দেওয়াল কাঁপিয়ে, আকাশ বাতাস প্রক্ষোভিত করে এক ভয়ানক পৈশাচিক হাসিতে ফেটে পড়ল আদ্রিয়ানো। সে হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল এক আদিম শিকারী আনন্দের তীব্রতা। আর্মান্দো সবস্থির হয়ে তার দিকে তাকিয়ে রইল। ছোটবেলা থেকে আদ্রিয়ানোর সাথে একসাথে বড় হয়েছে সে, অথচ এই মানুষটাকে মাঝে মাঝে তার বড্ড অপরিচিত, বড্ড অচেনা লাগে। এই তীব্র উন্মাদনা আর্মান্দো আগে কখনো দেখেনি। হাসতে হাসতেই আচমকা থেমে গেল আদ্রিয়ানো। তার হাসি মুখ নিমিষেই রূপ নিল এক পাথুরে কঠোরতায়। চোয়াল শক্ত হয়ে উঠল, দাঁতে দাঁত চেপে সে ফিসফিস করে বলল, বেয়াদব একটা। সাহসটা কত বড় দেখেছিস আর্মান্দো? কি করে আমার দলের লোকগুলোকে খোদ আমার চোখকে ফাঁকি দিয়ে আমাদেরই সাথে পুরো সমুদ্র পথটা পাড়ি দিয়ে চলে এলো। অদ্ভুত, অদ্ভুত এক বেয়াদব মেয়ে। সে ফোনটা আর্মান্দোর বুকে ছুঁড়ে মেরে হিংস্র গলায় বলল, তাড়াতাড়ি ধরে নিয়ে আয় ওটাকে, যে কোনো মূল্যে আমার সামনে এনে ফেল। সত্যি বলছি আর্মান্দো, 3টা আছাড় দেব। এই পেন্ট হাউসের 8তলা থেকে কোনো লিফট ছাড়াই উপর থেকে ধপাস করে নিচে ফেলে দেব ওকে। আদ্রিয়ানো এই অদ্ভুত অস্থিরতা দেখে
আরমান্দর এবার কিছুটা সাহস সঞ্চয় করলো। সে দ্বিধাগ্রস্ত গলায় জিজ্ঞেস করলো, আদ্রিয়ানো, তুমি কি তাহলে এই মেয়েটিকে? কথাটা শেষ করার আগেই আদ্রিয়ানো বাঘের মতো চোখ তুলে তাকালো আরমান্দোর দিকে। আদ্রিয়ানোর চোখের সেই চাইনি দেখে আরমান্দোর শিরদাঁড়া দিয়ে একটি হিমশীতল স্রোত বয়ে গেল। আদ্রিয়ানো কর্কশ গলায় কেটে কেটে বলল, অসম্ভব। আরমান্দো কখনোই না। আরমান্দো দমল না। সে আরো এক ধাপ এগিয়ে বলল, তাহলে ওকে আনার জন্য এত পাগল হয়ে গেছে কেন তুমি? এই পেন্ট হাউসে তুমি কখনো অন্য কোনো মেয়েকে নিয়ে আসোনি? ব্যবসার বাইরে কোনো নারী বা পুরুষ এই পেন্ট হাউসের ভেতরে পা রাখার অনুমতি পায় না। তাহলে তাহলে এই মেয়েটার বেলায় এমন ব্যতিক্রম কেন? আরমান্দোর এই সরাসরি প্রশ্নে পেন্ট হাউসের ভেতরে আবার এক দীর্ঘ দম বন্ধ করার নীরবতা নেমে এলো। আদ্রিয়ানো জানালার দিকে মুখ ফিরিয়ে নিল। কাচের গায়ে হাত, নিজের প্রতিবিম্ব ভেসে উঠছে, কিন্তু তার মস্তিষ্কে তখন শুধু ঘুরপাক খাচ্ছে সেই নীলচে সবুজ একজোড়া চোখ আর জাহাজের ভেতরে সেই অবাধ্য মুহূর্ত যখন বাথটাবে মেয়েটিকে বুকে নিয়ে বসেছিল। মেয়েটির হুঁশ ছিল না, কিন্তু প্রায় ঘন্টা ধরে নিজের বুকের মিশিয়ে রেখেছিল নীলচে সবুজাভ চোখের মেয়েটিকে। বেশ কিছুক্ষণ পর আদ্রিয়ানো অত্যন্ত নিচু, প্রায় ফিসফিসানি কণ্ঠে বলল, এই মেয়ে, আমাকে ছুঁয়েছ? আরমান্দো সে ঘুরে দাঁড়ালো। তার চোখে তখন এক তীব্র, আদিম এবং অন্ধকার আসক্ত আগুন জ্বলছে। সে আরমান্দোর খুব কাছে এসে দাঁড়িয়ে বলতে লাগলো, আমাকে স্পর্শ করার সাহস দেখিয়েছে ও। যে হাত আমাকে স্পর্শ করেছে সে হাত জীবনে কখনো অন্য কোনো পুরুষকে স্পর্শ করতে পারবে না। আমি হাজারটা মেয়েকে স্পর্শ করতে পারি, কিন্তু কেউ একজন যে আমাকে ছুঁয়ে দিয়েছে, সে এই জীবনে আর দ্বিতীয় কোনো পুরুষের সীমানায় যেতে পারবে না। আদ্রিয়ানো গলায় স্বর ক্রমশ গাঢ় আর হিংস্র হয়ে উঠল। তাই এখন থেকে এই পেন্ট হাউসের চার দেওয়ালই হবে ওর একমাত্র ঠিকানা। এই পৃথিবীতে আমিই হব ওর একমাত্র পুরুষ, যে চোখ দিয়েও সে আমাকে দেখেছে। অন্য কোনো পুরুষের দিকে সে চোখ মেলে তাকাবার অধিকারও চিরতরে হারিয়েছে। ও আমার অবাধ্য হয়েছে, আমার অহংকারে আঘাত করেছে, তাই ওকে আমার এই খাঁচায় চাই। অ্যাট এনি কস্ট, অ্যাট এনি হাউ। আরমান্দো বুঝতে পারল এটা কোনো সাধারণ ক্ষোভ বা প্রতিশোধ নয়। আদ্রিয়ানো অবাধ্য সত্তা নীলাক্ষী নামে ওই 18 বছরের মেয়েটির প্রতি এক ভয়ঙ্কর সর্বগ্রাসী আসক্তিতে জড়িয়ে পড়েছে। যে আসক্তি মেয়েটিকে ধ্বংস করতে পারে, আবার চিরদিনের জন্য নিজের বুকের গভীরে বন্দিও করে রাখতে পারে। সিসিলি দ্বীপের ভূমধ্যসাগরীয় নোনা বাতাস আজ যেন এক অদ্ভুত নিস্তব্ধতা বয়ে নিয়ে এসেছে। চারপাশের প্রতিটি কোণায়, প্রতিটি গলিতে চালানো হয়েছে নিখুঁত চিরুনি অভিযান। কোথাও কোনো ফাঁক রাখা হয়নি। আর সেই নিঃসন্দ জ্বালিয়ে অবশেষে আটকা পড়ল নীলাক্ষী। ভয়ে বিস্ময়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে মেয়েটি। তার ঠিক সামনে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে প্রায় 20 থেকে 30 জন সশস্ত্র অন্তরঙ্গতা সৈনিক। তাদের পরনে কুচকুচে কালো পোশাক, যা এই রোদেলা দ্বীপেও এক শিরশিরে আতঙ্কের আবহ তৈরি করেছে। প্রতিটি সৈনিকের হাতে কবজিতে জ্বলজ্বল করছে বিশেষ এক অক্ষরের ব্রেসলেট, আর কোমরের বেল্টে খোদাই করা আছে এক হিংস্র সিংহর অবয়ব। সেই ধাতব সিংহগুলো যেন রোদ লেগে ঠিকরে পড়েছে। নীলাক্ষী ভয়ে কাঁপছে। চাঁদের আবছা আলোর মতোই অষ্টদশীর মুখে সমস্ত রং উবে গেছে। নীলাক্ষী বুঝতে পারছে না
এই লোকগুলো আসলে কি চায়? কেন ওকে এভাবে চারিদিক থেকে ঘিরে ফেলা হলো? গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে তার। কোনো মতে আমতা আমতা করে ভাঙা গলায় সে বলল, আপনারা আপনারা কি? কেন এসেছেন এখানে? প্লিজ আমাকে যেতে দিন। কি চান আপনারা আমার কাছে? কিন্তু চারপাশে সেই পুরুষ বডিগার্ডগুলো যেন পাথরের দেওয়ার, একটা কথাও তাদের মুখ থেকে বের হলো না, এমনকি চোখের পলক পর্যন্ত পড়ল না। এক পৈশাচিক নিস্তব্ধতা গ্রাস করলো পুরো এলাকাকে। ঠিক তখনই একটি কালো এইচডি এসইউভি গাড়ির দরজা খুলে গেল। সেখান থেকে নেমে এলো চারজন মহিলা বডিগার্ড। নিখুঁতভাবে লক্ষ্য করলেও বোঝা যায় তাদের পোশাক, হাতের ব্রেসলেট আর বেল্টের সিংহ সবই বাকি আন্দারাগোদা সৈনিকদের মতোই। কিন্তু এই চারজন নারী সৈনিককে আনার পেছনে রয়েছে এক গভীর ও শুকনো পরিকল্পনা। ধস্তাধস্তির মুহূর্তেও যেন কোনো পরপুরুষের স্পর্শ এই মেয়ের শরীরে না লাগে। সেই চরম ভয়ঙ্কর ও রক্ষণশীল আদেশ মেনেই তাদের এখানে পাঠানো হয়েছে। তাদের বসের কড়া নির্দেশ, মেয়েটিকে অক্ষত এবং প্রবৃত্ত অবস্থায় হাজির করতে হবে। মহিলা বডিগার্ডের এগিয়ে আসতে দেখে নীলাক্ষীর ভেতরে সুপ্ত আতঙ্কটা এক ঝটকায় তীব্র হয়ে উঠল। সে মরিয়া হয়ে পিছনের দিকে তাকালো। তারপর এক মুহূর্ত সময় নষ্ট না করে উল্টো দিকে দৌড় দিতে চাইল, কিন্তু লাভ হলো না। এই চারজন নারী সৈনিক সাধারণ কেউ নয়। তারা এতটাই অভিজ্ঞতা, চতুর এবং এই ধরনের অভিযানে পারদর্শী যে নীলাক্ষী দুই কদম ফেলার আগেই তারা চিতার মতো ছিটকে এসে নীলাক্ষী ঘিরে ফেলল। চোখের পলকে মুহূর্তের মধ্যে তারা নীলাক্ষীকে পাজাকোলা করে শূন্যে তুলে ফেলল। কোনো চিৎকার বা প্রতিবাদের সুযোগ না দিয়েই ঝড়ের গতিতে গাড়ির দরজা খুলে তাকে ভেতরে ঢুকে দেওয়া হলো। গাড়ির ভেতরটা যেন একটা জীবন্ত খাঁচা। নীলাক্ষী ভেতরে গিয়ে ছটফট করতে লাগলো, হাত পা ছুড়ে মুক্তি পাওয়ার আপ্রাণ চেষ্টা করলো। কিন্তু তার চারপাশে পরিস্থিতি কঠিন। বসের কঠোর নির্দেশ, মেয়েটিকে কোনো আঘাত করা যাবে না। তাই এই নারী সৈনিকরা তাকে ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করতে পারছে না, আবার গায়ে কোনো আঘাতও করতে পারছে না। নিরুপায় হয়ে তারা শুধু নিজেদের সর্বশক্তি দিয়ে মেয়েটিকে চেপে ধরে রাখার চেষ্টা করছে। দুজন মেয়ে দুই পাশে চেপে বসে নীলাক্ষীকে সামলে রেখেছে, আর বাকি দুইজন বসেছে ঠিক পেছনের সিটে। নীলাক্ষীর অনড় ছটফটানি আর ধস্তাধস্তিতে এক সময় পেছনের সিটের এক নারী সৈনিকের ধৈর্যবাদ ভেঙে গেল। বসের আদেশ অমান্য না করে মেয়েটিকে শান্ত করা আর কোনো পথ খোলা ছিল না তার কাছে। সে বাধ্য হয়ে নিজের কোমরের বেল্ট থেকে ঠান্ডা ধাতব অস্ত্রটি বের করলো। তারপর শটান চেপে ধরল নীলাক্ষীর কপালে, ঠিক মাঝখানে। ঠান্ডা লোহার স্পর্শে নীলাক্ষীর সারা শরীর এক মুহূর্তের জন্য জমে গেল। নারী সৈনিকটি দাঁতে দাঁত চেপে শীতল ও গম্ভীর গলায় ফিসফিস করে বলল, একদম চুপ। আর একটা কথা, একটা নড়াচড়া করলেই মাথাটা গুলি করে ঝাঁঝরা করে দেব। বস তোমাকে জানতেও চেয়েছেন, আস্তাকুরের লাশ বানিয়ে নয়। তাই নিজের ভালো চাইলে শান্ত হয়ে বসে থাকো। অস্ত্রের সেই হিমশীতল স্পর্শ আর মৃত্যুর হুমকিতে নীলাক্ষীর সমস্ত শরীর অবশ্যই এলো। গাড়ির চাকা ততক্ষণে সিসিলির রাস্তা ধরে তীব্র গতিতে ছুটতে শুরু করেছে এক অজানা গন্তব্যের দিকে। পেন্ট হাউসের 8ম তলার বিশাল ছাদ। সেখান থেকে নিচের শহরটাকেই মনে হয় একটা খেলনা ঘর। চারিদিকে হিমশীতল বাতাস এসে আদ্রিয়ানোর চুলগুলো উড়িয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু তার চোখের পলক পড়ছে না। সে শূন্য দৃষ্টিতে তাকিয়েছিল দূরের দিগন্তর দিকে।
মাথার ওপর মেঘের আনাগোনা আর বুকের ভেতর এক চরম একাকিত্ব। হঠাৎ করেই পকেটে ফোনটা কেঁপে উঠল সেই কর্কশ রিংটোনে। এক ঝটকায় আদ্রিয়ানোর ঘোর কেটে গেল। পকেট থেকে ফোনটা বের করে স্ক্রিনের দিকে তাকাতেই তার চোয়াল শক্ত হয়ে উঠল। স্ক্রিনে ভাসছে একটা নাম, মাতিও মিসেনা, তার জন্মদাতা পিতা অ্যান্দার্গো দা অ্যান্ডরাঙ্গেদা, এককালের দাপুটে লিডার। ফোনটা কানে নিতে ওপাশ থেকে ভেসে এলো এক ভাঙ্গা আকুল কণ্ঠস্বর, যে কণ্ঠ এক সময় পুরো আন্ডারওয়ার্ল্ড কাঁপতে, আজ সেখানে কেবলই এক অসহায় বাবার আরতি। একেবারে মতো মাফ করে দাও নিকো। আদ্রিয়ানো নিকো তখনও বাচ্চা ছিল, ও বুঝে উঠতে পারেনি কি করছে এই শেষবার। একটা বাবা হিসেবে তোমার কাছে হাত জোর করেছিলি। আদ্রিয়ানোর ঠোঁটের কোণে ফুটে উঠল এক নির্মম শীতল হাসি। বাবা হিসেবে 4 বছর আগেই বাবা হিসেবে আপনি আপনার শেষ অনুনয় বিনয়টা করেছিলেন। মাতিও মিসিনা, আদ্রিয়ানোর গলা থেকে যেন বরফ ঝরে পড়ল। এখন আর সেই সময়ও নেই, আর আপনাকে বাবা ডাকার সুযোগটাও আপনি নিজে হাতে নষ্ট করেছেন। ওপাশ থেকে কিছু বলার আগেই খট করে ফোনটা কেটে দিল আদ্রিয়ানো, আর সাথে সাথেই স্মৃতির জানালাটা হুড়মুড় করে খুলে গেল। 4 বছর আগের সেই অভিশপ্ত দিনটার কথা আজও তার মগজে দগদগে ঘা এর মতো জেগে আছে। তখন আদ্রিয়ানো ছিল এক মুক্ত পাখি। আন্ডারওয়ার্ল্ডের এই অন্ধকার রক্তের গন্ধ আর বারুদের ধোঁয়া থেকে সে নিজেকে বহুদূরে সরিয়ে রেখেছিল। নিজের মতো করে বাঁচতে চেয়েছিল একটা স্বাধীন জীবন। কিন্তু নিয়তি তার জন্য অন্য এক চিত্রনাট্য লিখে রেখেছিল। সেদিন খবর এসেছিল প্রতিপক্ষ গ্যাং কোসা নস্টার এক শুয়াটারের গুলিতে মারাত্মকভাবে আহত হয়েছিল মাতিও মিসিনা। রক্তের টানে বাবার জন্য ছটফট করে তখনই ছুটে এসেছিল আদ্রিয়ানো। সে তখনও জানতো না বাবার প্রতি এই ভালোবাসায় তার জীবনের সবচেয়ে বড় কালবেলা হয়ে দাঁড়াবে। সে বুঝতেও পারেনি যে স্বাধীনতার স্বপ্ন সে দেখত তা চিরতরে গ্রাস করে নিতে চলেছে এই অন্ধকার জগৎ। সেদিন হসপিটালে করিডোরে দাঁড়িয়ে আদ্রিয়ানো দেখেছিল এক চরম বিশৃঙ্খলা। মাতিও মিসেনা, অন্য 2 ছেলে লুকা আর নিকো এতটাই উচ্ছৃঙ্খল, অভদ্র আর ক্ষমতালোভী ছিল যে বাবার এই মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে তারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত ছিল। ভাইয়ে ভাইয়ে ক্ষমতা, কামড়াকামড়ি আর শত্রুতাদের চারিদিকে আক্রমণ সামলানোর মতো যোগ্যতা বা সাহস কোনোটাই ওদের ছিল না। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে হয় কাউকে হাল ধরতে হতো, না হয় সবাইকে মরতে হতো। বাবার ওপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে এবং নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে সেদিন বাধ্য হয়ে এগিয়ে আসতে হয়েছিল আদ্রিয়ানোকে। সেদিনই সেই প্রথম একটা ধারালো অস্ত্র হাতে তুলে নিয়েছিল আদ্রিয়ানো। শত্রুর বুকে ছুরি চালিয়ে নিজের হাতে দুটিকে রক্তে রঞ্জিত করেছিল সে। সেই প্রথম খুনের পর আদ্রিয়ানোর ভেতরে সেই শান্ত স্বাধীন চেতনা ছেলেটা চিরতরে মরে গিয়েছিল, আর সেই লাশের ওপর দাঁড়িয়ে জন্ম নিয়েছিল এক নতুন মানুষ, এক নির্মম নিষ্ঠুর প্রতিমূর্তি, আন্ডারওয়ার্ল্ডের নতুন সম্রাট, দ্য ডেভিল আদ্রিয়ানো বস। পেছন থেকে বিশ্বস্ত বডিগার্ডের গলার আওয়াজে আদ্রিয়ানো বর্তমানের ঘোর কাটল। সেই খেয়ালই করেনি স্মৃতির অতল গহ্বরে ডুব দিয়ে সে নিজের হাতের কাছের গ্লাসটা কতটা জোরে চেপে ধরেছিল। পর মুহূর্তে এক তীব্র শব্দে হাতের দামি
ক্রিস্টাল গ্লাসটা ভেঙে গুঁড়ে গুঁড়ে হয়ে গেল। কাঁচের ধারালো টুকরোগুলো তার হাতের তালু চিরে ভেতরে ঢুকে গেছে। ফোঁটা ফোঁটা তাজা রক্ত টপ টপ করে চুইয়ে পড়তে লাগলো ছাদের মেঝেতে। মুহূর্তে আদ্রিয়ানোর হাতটা রক্তে ভেসে গেল, কিন্তু আদ্রিয়ানোর মুখে কোনো ব্যথার চিহ্ন ফুটল না। সে কেবল রক্তমাখা হাতটা দিকে তাকিয়ে এক অদ্ভুত পৈশাচিক হাসল। 4 বছর আগে যে রক্তের হোলি খেলা শুরু হয়েছিল, আজও তা থামেনি। ডেভিলের ডিকশনারিতে ক্ষমা বলে কোনো শব্দ কোনোদিন ছিল না, আজও নেই। তা সে নিজের ভাই হোক বা অন্য কেউ। হালকা ঘাড় ঘুরিয়ে যেমনই আদ্রিয়ানোর পিছনের দিকে তাকালো, সাথে সাথে উপস্থিতি বডিগার্ডগুলো অত্যন্ত তৎপরতার সাথে মাথা নিচু করে কুর্নিশ জানালো। তাদের চোখ মুখে গভীর সুধরা আর সুমি। হাত তুলে স্যালুট জানিয়ে তাদের একজন অত্যন্ত নিচু ও গম্ভীর গলায় বলল, বস, উনি এসেছেন। কথাটা শুনে আদ্রিয়ানোর জোড়া ভ্রু সামান্য কুঁচকে গেল। মুখে কোনো শব্দ উচ্চারণ না করে শুধু চোখের ইশারায় আর চুরুক চাইনিতে প্রশ্ন ছুড়ে দিল, কে এসেছে? বডিগার্ডটি বসের চোখের ভাষা পড়তে পেরে বিনীতভাবে উত্তর দিল, যাকে আপনি নিয়ে আসতে বলেছিলেন বস, আরমান্দো তাকেই নিয়ে এসেছে। একটি মেয়ে। মেয়েটির কথা শুনতে আদ্রিয়ানোর চোখের তীক্ষ্ণ চাইনিটা যেন মুহূর্তের মধ্যে শিথিল হয়ে এলো। কপালে জমে থাকা কুঁচকে যাওয়া ভাঁজগুলো মিলিয়ে গেল এক লহমায়। এক অদ্ভুত শান্ত কিন্তু রহস্যময় আভা ফুটে উঠল তার অবয়বে। এদিকে আরমান্দো বিশাল পেন্ট হাউসের বিলাসবহুল এক চোখ ধাঁধানো লবি রুম পার হয়ে ভেতরের দিকে এগিয়ে আসছে। তার ঠিক পেছনেই দুজন শক্ত সমর্থ নারী বডিগার্ড একটি মেয়েকে আষ্টপৃষ্টে ধরে রেখেছে। মেয়েটি আর কেউ নয়, নীলাক্ষী। নীলাক্ষী অনবরত ছটফট করছে আর নিজেকে মুক্ত করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। নীলাক্ষীর গলার স্বরে ভয় এবং ক্ষোভের মিশ্রণ। সে বারবার আর্তনাদ করে বলছে, ছাড়ুন, দোহাই আপনাদের, আমাকে ছাড়ুন। কেন কেন আমাকে জোর করে এখানে নিয়ে এসেছেন? মেয়েটির আকুলতা দেখে আরমান্দো একবার পিছনে ফিরে তাকালো। নীলাক্ষীর অসহায় মুখটার দিকে চেয়ে সে নিজের মাথাটা কিছুটা নিচু করলো। তারপর ধীরে অথচ ঠান্ডা গলায় বলল, আর কিছুক্ষণ ধৈর্য ধরো মেয়ে, একটু পরই নিজের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। কিন্তু নীলাক্ষী দমার পাত্র নয়। আতঙ্কে তার বুক দুলছিল। সে চিৎকার করে বলতে লাগলো, কেন কেন নিয়ে এসেছেন আমাকে? বলছেন না কেন? কোন পাগলের কথায় আমাকে এভাবে তুলে আনা হলো? আমি তো জীবনেও কারো কোনো ক্ষতি করিনি। আমি অত্যন্ত সাধারণ নিষ্পাপ একটা মেয়ে। আমাকে কেন এই বিপদে ফেললেন? আমি আপনাদের কি ক্ষতি করেছি বলুন? একসাথে এতগুলো প্রশ্নের তীরে আরমান্দো কিছুটা অবাক হলো। মেয়েটির চোখে সত্যিই কোনো অপরাধের ছাপ নেই, আছে শুধু একরাশ আতঙ্ক। ঠিক কোন প্রশ্নটা রেখে কোনটার উত্তর দেবে? আরমান্দো যখন তা ভেবে পাচ্ছিল না, তখনই তার নজর গেল লবির বাম দিকের প্রাইভেট লিফটটার দিকে। লিফটের ডিজিটাল স্ক্রিনের নম্বরগুলো কমছে। স্বয়ং আদ্রিয়ানোর নিচে নেমে আসছেন। আদ্রিয়ানোর আসার আভাস পেতেই আরমান্দো সোজা হয়ে দাঁড়ালো। তার পুরো শরীর যেন এক অদৃশ্য আদেশে স্তব্ধ হয়ে গেছে।
আরমান্দোর দৃষ্টি অনুসরণ করে নীলাক্ষীও ধক করে ওঠা বুক নিয়ে সেই লিফটের দিকে তাকালো। লিফটের কাছে দরজা পেরিয়ে ধীরে ধীরে একজন মানুষের অবয়ব স্পষ্ট হয়ে উঠেছে। লিফটটি একদম নিচের তলায় এসে থামল এবং টু করে শব্দ করে দরজা খুলে গেল। ভেতর থেকে বেরিয়ে এলেন এক দীর্ঘদেহী পুরুষ। তার পরনে লম্বা নেভি ব্লু কালারের একটি বাথরোব এবং নিচে একটি ট্রাউজার। বাথরোবের আলগা বাঁধনে তার সুগঠিত শরীরে পেশিয়ার খাঁজগুলো প্রতিটি পদক্ষেপে দৃশ্যমান হচ্ছে। পুরুষটিকে দেখে নীলাক্ষী ও মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। অদ্ভুত রকমের হ্যান্ডসাম, কিন্তু মনের গভীর কোথাও যেন একটা চেনা অনুভূতি হলো। একে কি সে কোথাও দেখেছে? আদ্রিয়ানোর মাথার চুলগুলো নিখুঁতভাবে ব্রাশ করা, কিন্তু চুলে হালকা পানির কণা চকচক করছে। দেখে স্পষ্ট বোঝা যায় কিছুক্ষণ আগে হয়তো লোকটি গোসল করে বেরিয়েছে। লোকটির তীক্ষ্ণ নাক, ধারালো চোখ দুটো যেন অবলীয়ন অপর প্রান্তের মানুষের মন পড়ে ফেলতে পারে। নিখুঁত ধারালো চোয়াল আর তাতে হালকা খোঁচা খোঁচা দাড়ি ও গভীর রেখা। এই পুরুষটিকে দেখে মনে হচ্ছে সে যেন হলিউডের কোনো নামী হিরো, তবে তার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর রকমের সুন্দর এবং আশকি নয়, কিন্তু সেই অপরূপ সৌন্দর্য আড়ালে কোথাও যেন একটা তীব্র শীতলতা লুকিয়ে আছে। তার চোখের দৃষ্টি বড্ড দীর্ঘময়, বড্ড নিষ্ঠুর। নীলাক্ষী নিজের সমস্ত স্মৃতি হাতেরে মনে করতে পারছে না যে এই মানুষটাকে সে কোথাও দেখেছে। লিফট থেকে বেরিয়ে সেই মানবটি ধীর পরিমাপিত কদমে এগিয়ে আসতে লাগলো। আদ্রিয়ানো যত নিকটে আসছে নীলক্ষণ চোখের সামনে তার অবয়ব তত বেশি প্রকাণ্ড আর রহস্যময় হয়ে ধরা দিচ্ছে। এক অজানা আকাঙ্ক্ষায় নীলাক্ষীর পুরো শরীর কাঁপতে শুরু করলো। আদ্রিয়ানো ধীর পায়ে হেঁটে নীলাক্ষীর কাছাকাছি এসে দাঁড়ালো, তবে একদম ঘেঁষে নয়, দ্রুত দূরত্ব বজায় রেখে। মাঝে ২-৩ হাতের একটা ব্যবধান। আরমান্দো আদ্রিয়ানোর সামনে এসে বিনীতভাবে মাথা নিচু করে কুর্কিশ জানালো। তারপর অত্যন্ত মৃদু স্বরে জিজ্ঞেস করলো, আদ্রিয়ানো, এই কি সেই মেয়েটি? আদ্রিয়ানো কোনো উত্তর দিল না, চুপ করে রইল। তার মুখ থেকে কোনো কথা না বের হলো। আরমান্দোরা আদ্রিয়ানোর চোখের চাইনি দেখে বুঝে নিল, হ্যাঁ, এই সেই মেয়ে, সেই কাঙ্ক্ষিত মেয়ে যার সন্ধান পেতে গত ২৪ ঘন্টা পুরো সিসিলির দ্বীপ ওলটপালট করে ফেলা হয়েছে। তন্ন তন্ন করে খোঁজা হয়েছে প্রতিটি কোণ। এদিকে আদ্রিয়ানোর কাছে এত কাছ থেকে দেখে নীলক্ষণ যেন দম আটকে যাওয়ার জোগাড়। ভয় ও বিস্ময়ে তার গলার কাছে কথাগুলো দলা পাকিয়ে আটকে গেল। মনে মনে সে অনেক কিছু বলতে চাইছে, চিৎকার করে প্রশ্ন করতে চাইছে, কিন্তু মুখ থেকে একটি শব্দ বের হচ্ছে না। সে শুধু এক অবুঝ শিশুর মতো ফ্যাল করে তাকিয়ে রইল আর ঘন ঘন চোখের পলক ফেলতে লাগলো। নীলাক্ষীকে বেশ কিছুক্ষণ এইভাবেই পর্যবেক্ষণ করার পর আদ্রিয়ানো অবশেষে মুখ খুলল। তার গম্ভীর কণ্ঠস্বরে ঘরটা কেঁপে উঠল। কি সমস্যা? এমন করছে কেন? আদ্রিয়ানো সেই ভারী ও ধারালো কণ্ঠস্বর শোনা মাত্রই নীলাক্ষীর বুকের ভেতরটা ধক করে উঠল। মনে হলো এই কণ্ঠস্বরটি বড্ড পরিচিত, খুব চেনা চেনা লাগছে, কিন্তু কোথায় শুনেছে এই গলা, বা কোথায় দেখেছে এই নিষ্ঠুর চেহারার মানবী
মানবটিকে। কিছুতেই মনে করতে পারছে না সে। বেশ খানিকটা সময় পার হওয়ার পর নিজের সবটুকু সাহস সঞ্চয় করে কাঁপা কাঁপা গলায় নীলাক্ষী প্রথম মুখ খুলল, কিন্তু মুখ খুলেই সে এক মস্ত বড় ভুলভাল কথা বলে ফেলল। সে সোজা প্রশ্ন করে বসল, কে আপনি? আমাকে কেন এখানে এনেছেন? কে আপনি? নীলাক্ষীর মুখ থেকে এই অবান্তর প্রশ্নটি শোনা মাত্রই আরদিয়ানোর কপালে তীব্র বিরক্তির ভাঁজ পড়ল। কপাল কুঁচকে গেল তার। মনে মনে ভাবল, এই বেয়াদব মেয়েটার সাহস কত বড়! যে মেয়ে কাল রাতে আদ্রিয়ানোর মতো মানুষকে ছুঁয়ে দিয়েছে, তার বুকের ওপর আশ্রয় নিয়েছে, সে আজ তাকেই জিজ্ঞেস করছে, কে আপনি? যেন রাতে এরকম ব্যবহার করে সকালে উঠে সব কিছু ভুলে যাওয়ার ভান করছে। কত বড় দুঃসাহস এই মেয়ের! পুরো ইতালিয়ান আন্ডারওয়ার্ল্ডের দণ্ডমুণ্ডের কর্তা, কুখ্যাত মাফিয়া কিং দ্য ডেভিল আদ্রিয়ানোকে জিজ্ঞেস করছে সে কে। আদ্রিয়ানোকে ছুঁয়ে এভাবে ভুলে যাওয়া কি এতই সোজা? সে কি কোনো টিস্যু পেপার যে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেওয়া যাবে? আরদিয়ানো তার বরফ শীতল চোখ দুটো নীলাক্ষীর ওপর স্থির রেখে চিবিয়ে চিবিয়ে বলল, আমি সেই লোক যে কাল রাতে তোমাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়েছি। তুমি যাকে ছুঁয়েছিলে, এই হাত দিয়ে স্পর্শ করেছিলে আমাকে। নীলাক্ষী চরম অবাক হলো। পরক্ষণেই সে চট করে নিজের হাতের দিকে তাকালো। কিছুটা বিভ্রান্ত হয়ে সে বলল, এই হাত দিয়ে স্পর্শ করেছি মানে? ওহ সরি আঙ্কেল, আমি কি কোনোভাবে আপনাকে চড় মেরেছিলাম? আসলে কাল রাতে আমার মাথা ঠিক ছিল না। কি হয়েছিল জানি না। হয়তো ভুল করে আপনাকে চড় মেরে থাকতে পারি, কিন্তু আঙ্কেল বিশ্বাস করুন, আমি ইচ্ছা করে মারিনি। আঙ্কেল শব্দটা শোনা মাত্রই আদ্রিয়ানোর ভেতরে ডেভিল যেন গর্জে উঠল। মনে মনে আদ্রিয়ানো চরম ক্ষিপ্ত হয়ে উঠল। হাউ ডিয়ার শি কল মি আঙ্কেল! কি চরম বেয়াদব মেয়ে একটা! ভাবা যায়, রাতে যার বুকে লুতুপুতু করলো তাকে আঙ্কেল বলছে। আদ্রিয়ানোর রাগে ফেটে না পড়ে নিজের ভেতরে ক্ষোভ চেপে ধরে নীলাক্ষীর দিকে এগিয়ে গেল। তারপর অত্যন্ত দৃঢ় ধারালো গলায় বলল, তুমি আমাকে চড় মারোনি। আমি সেই স্পর্শের কথা বলছি না। কাল রাতে আমার কোলে বসে নীরবে নিভৃতে আমাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে তুমি আমাকে স্পর্শ করেছিলে আর কাঁদতে কাঁদতে বলেছিলে, প্লিজ ডু সামথিং। ঘনিষ্ঠ হতে চেয়েছিলে। কথাটা শুনে নীলাক্ষী লজ্জায় ভয়ে আর কিছু বলতে পারল না। সে আমতা আমতা করে হাত জোর করে বলল, আচ্ছা আচ্ছা বাবা, আর কখনো আমি প্লিজ ডু সামথিং বলবো না। এবারের মতো প্লিজ আমাকে ছেড়ে দিন। আমাকে কেন এখানে নিয়ে এসেছেন? আমার মতো একটা নিষ্পাপ সাধারণ মেয়েকে শাস্তি দিয়ে আপনি কি আনন্দ পাবেন বলুন? আমি ছোট্ট একটা মেয়ে, অবলা, দেখুন কি নিষ্পাপ! বলেই আবার চোখগুলো পিটপিট করতে লাগলো। আদ্রিয়ানো এক পা এগিয়ে এসে বলল, শাস্তি নয়, তুমি একবার আমাকে স্পর্শ করেছো এই হাত দিয়ে, তাই এখন থেকে এই হাত দিয়ে, এই চোখ দিয়ে তুমি আর অন্য কোনো পুরুষকে দেখতে পারবে না, ছুঁতেও পারবে না। এই যে বিশাল পেন্ট হাউস দেখেছো, এই আদ্রিয়ানো পেন্ট হাউস এখন থেকে এখানেই হবে তোমার স্বামী বসবাস। আদ্রিয়ানো একটু থামলো, তারপর চূড়ান্ত রায় দেওয়ার মতো করে বলল, এই হাউজের
বাইরের দুনিয়া আজ থেকে তোমার জন্য চিরতরে নিষিদ্ধ। নীলাক্ষী হতভম্ব হয়ে চেয়ে রইল। আদ্রিয়ানো আবার বলল, আমাকে স্পর্শ করার সাহস দেখিয়েছ না, তাই এখন থেকে এটাই তোমার শাস্তি। এই খাঁচায় তোমাকে বন্দি থাকতে হবে, এই সোনালি খাঁচায়, যা আদ্রিয়ানোর নিজের হাতে তৈরি করা। নীলাক্ষী ভয় পেয়ে কাঁদো কাঁদো গলায় বলল, আদরি, আদরি, সরি। কি যেন নাম আপনার? নামটা ভুল বলায় আদ্রিয়ানো আবারও কপাল কুঁচকালো। এদিকে পাশে দাঁড়িয়ে থাকা আরমান্দো আর নিজের হাসি চেপে রাখতে পারছে না। এতটুকু একটা মেয়ে মানুষ, তাও আবার আদ্রিয়ানোর মতো ভয়ঙ্কর মানুষের মুখে মুখে তর্ক করছে আর নাম ভুল বলছে। দৃশ্যটা দেখে আরমান্দো মাথা নিচু করে মুখ টিপে হাসতে লাগলো। মেয়েটির মুখে মুখে তর্ক করা দেখে আদ্রিয়ানোর চরম বিরক্তি লাগছিল, আর আরমান্দোর লাগছিল ভারী কৌতুক। নীলাক্ষী আবারও দুই হাত জোর করে আকুতি জানালো, প্লিজ আঙ্কেল, আমাকে ছেড়ে দিন, আমি বাড়ি যেতে চাই। আদ্রিয়ানো এবার আর সহ্য করতে পারল না। সে কপাল কুঁচকে ধমকে সুরে বলল, মানে মানে কি তোর বেয়াদব ওই আঙ্কেল? বলার গতকাল রাতে যার কোলে বসে বুকে জড়িয়ে ধরে নিজেকে সঁপে দিতে চেয়েছিল, সে আজ সকাল হতেই আঙ্কেল হয়ে গেল। বেশি ট্যাটা করলে একটা চড় মেরে সবটা দাঁত ফেলে দেব, বেয়াদব মেয়ে। আর তা না হলে এই প্রাইভেট লিফটে করে সোজা 8 তলার ছাদে নিয়ে যাব, তারপর তারপর সেখান থেকে শর্টকাটে নিচে ফেলে দেব, তখন বুঝবি আঙ্কেল কেমন হয়। আদ্রিয়ানোর এই ভয়ঙ্কর হুমকি শুনে নীলাক্ষী ভয়ে একদম চুপসে গেল। এরপর আদ্রিয়ানো আরমান্দোর দিকে ফিরে তাকালো, গম্ভীর গলায় আদেশ নিল, আমার পার্সোনাল জিমের পাশে যে দুটো বড় বড় সজ্জিত গেস্ট রুম আছে, তার মধ্যে একটা গেস্ট রুম একে দিয়ে দাও। এখন থেকেও আমার জিমের কাছাকাছি থাকবে, ওখানেই ওর জায়গা। আর কোনো পুরুষ মানুষ ওই জিমের আশেপাশেও যেন না যায়। একজনকে ওর জন্য রাখো, সে সর্বক্ষণ ওর সাথে থাকবে। আরমান্দো মাথা নিচু করে বলল, ওকে। আদ্রিয়ানো এদিকে বডিগার্ড নারী দুজন আর কোনো সময় নষ্ট করল না। আদ্রিয়ানোর আদেশ পাওয়া মাত্রই তারা নীলাক্ষী একদম পাজাকোলা করে শূন্যে তুলে নিল। তারপর লবির অন্য প্রান্তের একটি লিফটের দিকে তাকে নিয়ে রওনা হলো। হঠাৎ এভাবে আচমকা সশরীরে তুলে নেওয়ায় নীলাক্ষী এবার চরম ক্ষেপে গেল এবং সেই সাথে ভয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। সে হাত পা ছুঁড়তে ছুঁড়তে পিছন ফিরে আদ্রিয়ানোর উদ্দেশ্য বলতে লাগলো, এই যে শুনছেন, আদুরি না পারদি দূর চাই, সরি, আমি আবার আপনার নাম ভুলে গেছি। যাই হন না কেন আপনি আমাকে কেন এভাবে জোর করে আটকে রাখছেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, কোনো খারাপ কিছুই করিনি, শুধুমাত্র একটু শুয়েছি। আর ছোঁব না সত্যি। বডিগার্ডদের শক্ত হাতের বাঁধন থেকে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে করতে নীলাক্ষী উঁচু গলায় হুমকি দেওয়ার স্বরে বলল, ছেড়ে দেন বলছি আমায়, আমি কিন্তু যে কোনো উপায়ে ঠিক এখান থেকে পালিয়ে যাব। দেখে নেবেন আপনি, জোর করে আমাকে এখানে বন্দি করে রাখতে পারবেন না কিছুতেই। লিফটের দরজা বন্ধ হওয়ার আগ পর্যন্ত যতক্ষণ আদ্রিয়ানো তার চোখের সীমানায় ছিল, নীলাক্ষী এভাবেই
অনবরত চিৎকার করতে করতে আর হাত পা ছুড়ে প্রতিবাদ করতে করতে গেল। এদিকে পাশে দাঁড়িয়ে থাকা আরমান্দ এবার আর নিজের হাসি কোনোভাবেই চেপে রাখতে পারছিল না। সে মুখ টিপে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আরদিয়ানোর মতো এক নিষ্ঠুর মাফিয়া ডনকে একজন সাধারণ মেয়ে আরদিনা পারদি বলে ডাকছে আর পালিয়ে যাওয়ার হুমকি দিচ্ছে। এই দৃশ্য দেখার ভাগ্য সচরাচর কারো হয় না। আদ্রিয়ানো আরমান্দোর দিকে আরো চোখে তাকালো। তার তীক্ষ্ণ এবং গম্ভীর চোখ জোড়া আরমান্দোর ওপর স্থির হতে সে আরমান্দোর ভেতরে চপলতা টের পেয়ে গেল। আরদিয়ানো চিবিয়ে চিবিয়ে বলল, খুব মজা পেয়েছিস তাই না? আরমান্দো আরদিয়ানোর গলার বরফ শীতল আওয়াজ শুনে আরমান্দো ঝট করে নিজের হাসি থামিয়ে সোজা হয়ে দাঁড়ালো। আরদিয়ানো অত্যন্ত বিরক্ত ক্ষুব্ধ গলায় বলল, এই বডিগার্ড দুটোকে এখানেই বলে দে মেয়েটার মুখ যেন বন্ধ করায়, ওর ট্যাটা যেন এখনই থামায়। আর ও যদি নিজে থেকে না থামে তাহলে আমি নিজে গিয়ে যদি ওর মুখ থামাতে যাই তবে সেটা ওর জন্য মোটেও ভালো হবে না। আর মনে রাখিস, ওর ওই বেয়াদবির শাস্তিস্বরূপ ওর সাথে সাথে তোর ওপরেও 2-4টে চড় থাপ্পড় পড়বে। এখন জলদি জিমের দিকে আয়। একটু থামল আরদিয়ানো। তার চোখের দৃষ্টি আরো গম্ভীর হয়ে উঠল। আরদিয়ানো বলল, নিকোর ব্যাপারে কিছু কথা আছে, খুব জরুরি কথা। আমি জিমে যাচ্ছি। এইটুকু বলে আরদিয়ানো নিজের নেভি ব্লু বাথরোবটা হালকা টেনে আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না। সে নিজের পার্সোনাল প্রাইভেট লিফটে উঠে সরাসরি জিমের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। অন্যদিকে বডিগার্ডরা নীলাক্ষীকে লিফট দিয়ে উপরে নিয়ে এসে জিমে ঠিক উল্টোটার দিকে করিডোর করে হেঁটে একদম শেষ মাথার বিলাসবহুল গেস্ট রুমটির দিকে নিয়ে চলল। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্টটি পেয়ে গেলে পরবর্তী পার্ট দ্রুত আপলোড করার চেষ্টা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। চলবে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন।